এ ধরনের মিছিল আমাদের কাছে নতুন কিছু নয়। প্রায় প্রতিদিন আমরা আমাদের রাজ্যের কোনো না কোনো জায়গায় আমাদের বিভিন্ন দাবি নিয়ে বাম গণতান্ত্রিক শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করছি রাস্তায় দাঁড়িয়ে। কোনোদিন মিছিল, কোনোদিন বিক্ষোভ, কোনোদিন গণ অবস্থান, কোনোদিন আরও বৃহৎ পরিসরে বড় গণ আন্দোলনে আমরা অংশীদার হচ্ছি। আজকে হয়তো মিছিলটা সাংঘাতিক বড় হয়নি, কিন্তু তবুও তো আমরা আমাদের ডাকে, আমাদের আহ্বানে শ্রমজীবী মানুষ আজকে মিছিলে এসছেন। আজকে ওয়ার্কিং ডে, অনেকেই কাজে ব্যস্ত, আর এমন একটা সময় মিছিলটা হয়েছে, সেখান থেকে আমাদের প্রকল্প কর্মীদের বেরিয়ে আসা খুবই কষ্টসাধ্য। সুতরাং সেই প্রেক্ষাপটে আমি বলবো, আপনারা যতজন এসছেন সংখ্যায় কম হলেও আমি মনে করি তার একটা গুণগত দিক নিশ্চয়ই আছে, তার একটা প্রভাব পড়বে। কারণ আমরা যখন আসছিলাম স্লোগান দিতে দিতে, তখন কিন্তু মানুষ দাঁড়িয়ে আমাদের মিছিলটি দেখছিল। আমরা চাই আজকে যেই মিছিল হয়েছে, কাল থেকে যদি প্রতিদিন আমরা একজন দুজন করে নতুন করে আমাদের মিছিলে অংশগ্রহণ করাই, আমাদের আন্দোলনে অংশগ্রহণ করাই, তাহলে একটা বৃহৎ পরিসরে আমরা কিন্তু আমাদের CI2 এই আন্দোলনকে নিয়ে যেতে পারবো। যেই দাবিগুলো আজকে জানানো হয়েছে, এগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে, গোটা দেশে আমরা আন্দোলন করছি। নতুন করে বলার কোনো ব্যাখ্যা নেই। আজকেই দেখবেন দেশের কথায় বেরিয়েছে, সোমবার দিন দিল্লিতে আমাদের যে বাম গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন শক্তি, তারা বসে সেখানে আলোচনা করেছেন বাজেট, এবারের বাজেট যেটা হবে আগামী দিনে আসবে। নতুন বছর শুরু হয়েছে সবে মাত্র, একটা নতুন বাজেট আসবে আমাদের সামনে। সেই বাজেটে যদি জনবিরোধী কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সুতরাং বুঝতেই পারছেন আমাদের বসে থাকার কোনো সুযোগ নেই। গোটা দেশে আজকে যা অবস্থা, বলবেন কমে শঙ্কর দত্ত, আমি সময় বেশি নেব না, তাতে কি আমরা নিজের বুকে হাত দিয়ে কি বলতে পারি আমরা ভালো আছি? আমাদের মতো মধ্যবিত্ত, আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের মানুষের প্রাণী আজকে ওষ্ঠাগত। জিনিসপত্রের দাম এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, স্বাধীনোত্তর ভারতবর্ষে একেবারে সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে দ্রব্যমূল্য বৃদ্ধি। কোনো হেলদোল নেই। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার শাসক দল, কি কেন্দ্রে কি রাজ্যে, তাদের কোনো হেলদোল নেই। এই তো সুযোগ, বাড়িয়ে যাও। সুতরাং বড় লোকদের, ধনীদের, বৃহৎ পুঁজিপতিদের মুনাফা লুণ্ঠনের সুযোগ করে দিতে হবে। সুতরাং গরিব মানুষ তার শিকার তো হবেই। প্রতিদিন শ্রমিকদের মজুরি কমছে আর পুঁজিপতিদের মুনাফা বাড়ছে। আপনারা দেখছেন কেন্দ্রীয় সরকারের ভূমিকা। পরশুদিন না তার আগের দিন আনন্দবাজারের ভেতরের পাতায় একটা অদ্ভুত সংবাদ দেখলাম, আপনাদের নিশ্চয়ই অনেকের চোখ এড়িয়ে যায়নি। আমাদের দেশের প্রধানমন্ত্রী USA-তে গেছেন। উনি তো সারা পৃথিবী ঘুরে বেড়ান, কাজ থাকলেও ঘুরে বেড়ান, কাজ না থাকলেও ছুতা নাতায় ঘুরে বেড়ান। কেন্দ্রীয় সরকারের টাকা, ব্যক্তিগত টাকায় তো যান না। একটা নিউজ দেখলাম, আমি হতভম্ব হয়ে গেলাম। নিশ্চয়ই আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী সেখানে গিয়ে কি কাজে গেছেন করে, তারপর তখনকার যে রাষ্ট্রপতি, মানে এখনো রাষ্ট্রপতি বাইডেনের স্ত্রীকে 17 লক্ষ টাকা দিয়ে হীরের আংটি উপহার দিয়েছেন। আপনারা বুঝতে পারছেন, দেশের মানুষের হাতে যখন পয়সা নেই, বাজার করার ক্ষমতা নেই, খাদ্য পণ্যের দাম এমন জায়গায় পৌঁছেছে, নুন আনলে পান্তা ফুরো, এই হচ্ছে আমাদের দেশে মেহনতি মানুষের এই মুহূর্তে অবস্থা। আমি বাজারে যাই, আমি দেখি বাজারের হাল। আপনারা বাজারে যান, আপনারা দেখেন এটা সাধারণ সবজির দাম কোথায় গিয়ে পৌঁছেছে। কোনো নিয়ন্ত্রণ আছে বাজারে? বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। প্রধানমন্ত্রী কোথা থেকে এই 17 লক্ষ টাকা পেলেন? ওনার ব্যক্তিগত টাকা তো নেই। উনি ওনার ব্যক্তিগত টাকায় উনি যা খুশি করতে পারেন, কিন্তু উনি প্রধানমন্ত্রীর পত্নীকে হীরের আংটি উপহার দিতে গেছেন। এই কি আমাদের দেশের অবস্থা, যেখানে মানুষ দুবেলা পেট ভরে খেতে পারে না,
সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর এত ফুর্তি কেন, কিসের এত আনন্দ, কিসের এত আহ্লাদ? বুঝতেই পারছেন, মার্কিন সাম্রাজ্যবাদের যদি সহযোগিতা না পাওয়া যায়, এখন আদানি এখন ভীষণ বিপদে পড়েছে। আদানিকে বাঁচাতে গেলে এখন আমেরিকার পদহেলন করতেই হবে। সুতরাং তারা যত নিচে নামতে পারে তত নিচে নামবে। সাধারণ মানুষের কথা তাদের ভাবার সুযোগ নেই। বলছিলেন কমরেড দিলীপ দত্ত, বলছিলেন প্রকল্প কর্মীদের কথা, গ্র্যাচুইটি পেনশনে যাওয়ার পর আমরা কর্মচারীরা গ্র্যাচুইটি পাই, লিভ স্যালারি পাই, জিপিএফ পাই, জমানো টাকা, এক গাদা জমানো টাকা নিয়ে আমরা কর্মচারীরা বাড়িতে আসি। কেন? প্রকল্প কর্মীরা কি এটা পাওয়ার কোনো তাদের অধিকার নেই? আমি তো মিড ডে মিল কর্মী, আশা কর্মীদের কথা বাদই দিলাম, কিন্তু 50 বছর ধরে এই স্কিম চালু হয়েছে। 50 বছর ধরে অঙ্গনাদি কর্মী সহায়িকারা সারা দেশে মায়েদের, শিশুদের এইভাবে নিষ্ঠা নিয়ে কাজ করছেন, শ্রম দিচ্ছে। তারা কি পেনশনে যাবার পর এই গ্র্যাচুইটিটা পেতে পারে না, আশা করতে পারে না? গুজরাটের অঙ্গনাদি কর্মী সহায়িকারা লড়াই করে এটা আদায় করেছে। গুজরাট হাইকোর্টে পারেনি, শীর্ষ আদালতে গিয়ে তারা লড়াই করে জয়যুক্ত হয়েছে এবং শীর্ষ আদালত মানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে শুধু গুজরাটের অঙ্গনাদি কর্মী সহায়িকারা না, গোটা দেশের অঙ্গনাদি কর্মী সহায়িকারা এই গ্র্যাচুইটি পাবে। আমরা জানি না সারা দেশে এটা কোনো প্রচলিত হয়েছে কিনা, কিন্তু আমাদের রাজ্যে এমন একটা সরকার চলছে, সেখানে তো আমাদের প্রকল্প কর্মীরা, আইসিডিএস এর কর্মীরা আশা করতে পারে না যে আমরা গ্র্যাচুইটি পাবো। তারাও কিন্তু, আমরা সিআইটু করিনি, তারা এককভাবে কিছু অঙ্গনাদি কর্মী সহায়িকা 20 জনের মতো পুরুষোত্তম রায় বর্মনের নেতৃত্বে তারা সেখানে লড়াই করে এটা আদায় করেছে। কোনো ট্যাপও নেই, একটা আওয়াজ নেই, যেন কিছুই হয়নি। আমরা গণমিছিল করে সমাজ কল্যাণ দপ্তরে, সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিয়েছি, স্মারকলিপি দিয়েছি। আজ পর্যন্ত আমাদের সঙ্গে দপ্তর থেকে কোনো আহ্বান রাখিনি যে আপনারা আসুন, আপনাদের সঙ্গে কথা বলুন। এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি, গোটা দেশের পরিস্থিতি। এখানে যদি আমরা লড়াই না করি, তাহলে আমাদের যে অধিকার, আমরা যে সংবিধান প্রদত্ত কিছু অধিকার পেয়েছি, সেই অধিকার আমরা কি করে অর্জন করব? সেটাকে অর্জন করতে গেলে আমাদের রাস্তায় দাঁড়িয়ে ধারাবাহিকভাবে আমাদের আন্দোলনে সামিল হতে হবে। অনেক ভয় পেয়েছি বন্ধুগণ, অনেক অনেক আতঙ্ক। হ্যাঁ, আমরা জানি 18-র পরে রাজ্যে একটা বিভীষিকাময় সন্ত্রাসের রাজত্ব, আক্রমণের রাজত্ব শুরু হয়েছে, কিন্তু এখন তো খানিকটা সীমিত হয়েছে। কত আর সন্ত্রাস করবে? সন্ত্রাস করার জন্য, আক্রমণ করার জন্য তো রসদ চাই, পয়সা চাই। তার চাইতে বড় কথা মানসিক চেষ্টা চাই। মনের মধ্যে একটা প্রশ্ন কি ওদের জাগে না যে একটা মানুষকে অনর্থক মারধর করে, তার আগুনে পুড়িয়ে, তার মেয়েকে আক্রমণ করে, তার কাজ বন্ধ করে, পেশার জায়গায় আক্রমণ করে আমাদের কি লাভ? আমরা দুটো পয়সা পাবো, দুদিন পরে তো পয়সাও পাবো না। আমরা তো কোনো সরকারি কাজ পাচ্ছি না। শাসকের দলে যে আমরা নাম লিখিয়ে গুন্ডামিটা করছি সারা রাজ্য জুড়ে, আমাদের তো কোনো পয়সা, অর্থনৈতিক তো কোনো আমাদের সুরাহা হচ্ছে না। এই প্রশ্নটিকে ওদের মধ্যে আসছে না। সুতরাং দেখবেন ওদের আক্রমণ, সন্ত্রাস যত যাবে আর যত আমাদের আন্দোলন তেজি হবে, তত দেখবেন ওরা ঘরের মধ্যে ঢুকে পড়ছে। আমাদের কিন্তু এই সুযোগটা নিতে হবে। আর একদিনও একটা মুহূর্ত আমরা নষ্ট করতে চাই না। আমাদের মেহনতি মানুষকে বৃহৎ পরিসরে ঐক্যবদ্ধ করতে হবে, যাতে সেখানে কোনো জাত, ধর্ম, বর্ণ প্রশ্ন নিয়ে শ্রমিকদের মধ্যে কোনো বিভাজন তৈরি করতে না পারে, যেটা এখন আমাদের গোটা দেশে করা হচ্ছে। আশাকর্মী, মিড ডে মিল কর্মী, অঙ্গনাদি কর্মী সহায়িকাদের মধ্যে ধর্মের প্রশ্ন তুলে, বর্ণের প্রশ্ন তুলে সেখানে বিভাজন করা হচ্ছে। ফলে মেয়েরা তো একটু পিছিয়ে যায়। কোনো কোনো আইসিডিএস এর সেন্টারে বলা হচ্ছে ভারতবর্ষের অনেক জায়গায় তুলসী গাছ লাগান, তুলসী গাছ লাগিয়ে সেটাকে বড় করেন এবং বাচ্চাদের বোঝানো হোক তার কি প্রয়োজনীয়তা। তো একটা মুসলিম মেয়ে কি, একটা বুদ্ধিস্ট মেয়ে যদি রাজি না হয়, আমরা তো তাকে জোর করতে পারি না। ধর্ম যার যার। আমরা অনেক দিন ধরে স্লোগান দিয়েছি,
তেমনি বর্ণ যার যার। কেউ তপশিলীভুক্ত হতে পারে, কেউ উপজাতি আদিবাসীভুক্ত হতে পারে, কেউ ওবিসি হতে পারে, কেউ সংখ্যালঘু হতে পারে, ধর্মগতভাবে সে অন্য ধর্ম হতে পারে। সুতরাং এগুলো যার যার ব্যক্তিগত, কিন্তু এই দেশটা আমার, এই রাজ্যটা আমার। সুতরাং এই প্রেক্ষাপটে এই রাজ্য এবং দেশের যে ক্ষেত্র, বিরাট ক্ষেত্র, সেখানে আমাকে মাথা উঁচু করে ধর্মনিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। আমাদের মধ্যে যদি কোনো অনৈক্য সৃষ্টি করতে আসে শাসক দলের লোকেরা, তাকে যে কোনো মূল্যে প্রতিহত করে আমাদের আন্দোলনকে যদি একটা শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের হারাবার কিচ্ছু থাকবে না। জয় আমাদের অনিবার্য। এখানে মহিলারা আজকে এসছেন, কম এসছেন। আমি জিজ্ঞেস করেছিলাম কাকুলিকে, সময়টা তো আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ। দুপুরবেলা কি মিড ডে মিল কর্মীরা আসতে পারবেন? পারবে না তো। 500-র বেশি মিড ডে মিল কর্মীকে বিনা কারণে স্কুল চত্বরে ঢুকতে দিচ্ছে না। তাকে যে ছাঁটাই করেছে, কোনো কাগজ আজ পর্যন্ত দেওয়া হয়নি। আমরা বারবার চেষ্টা করেছি একটা কাগজ দেওয়ার জন্য, কিন্তু শিক্ষা দপ্তর, স্কুল কর্তৃপক্ষ আজ পর্যন্ত কোনো কাগজ দেয়নি। কারণ মেয়েটার হাতে যদি কাগজটা দেওয়া হয় তাকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে, তাহলে কিন্তু সে আদালতে যাবে। একটা কাগজ আমরা সংগ্রহ করতে পারিনি। ফলে মিড ডে মিল কর্মীরা, তাদের যে ইউনিয়ন, একটু পিছিয়ে গেছে। তাদের তো দোষ দিয়ে লাভ নেই। সুতরাং আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনারা আসবেন, প্রতিদিন আমাদের আন্দোলনের লড়াইয়ে সামিল হতে হবে। সামনে আগামী দিন আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে আসছে। কারণ অনেক বিষয় নিয়ে আমাদের রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে হবে। এখানে কিন্তু বন্ধুগণ, আপনাদেরকে আমরা খোলামেলা বলছি, কোনো আপোষ আমরা করব না। বৃহত্তর পরিসরে সব ধরনের মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে CI2-র পতাকা তোলে। এবং আমরা যদি একটা বুকের পাটা নিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা লড়াইটা করতে পারি রাস্তায় দাঁড়িয়ে, আমাদের হারাবার কিচ্ছু নেই, আমাদের কেউ হারাতে পারবে না। আমাদের বিশ্বাস, আজকের এই লড়াইয়ের পরে, মিছিলের পর, এই সভা, প্রতিবাদ সভার পর আপনারা বাড়ি ফিরে যাবেন, ঘরে ফিরে যাবেন। নতুন নতুন মানুষকে আমাদের লড়াইয়ে সামিল করার জন্য আজ থেকেই আপনারা শানিত করুন আপনাদের লড়াইকে। তাহলে নিশ্চয়ই আগামী দিনে আমরা এ রাজ্যে একটা পরিবর্তন আনতে পারবো। দেখুন, নির্বাচনের জেতাটা যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমাদের সংগঠনটাকে, তার ভিত্তিটাকে আরো বেশি শক্তিশালী করা, জোরদার করা, যাতে আমাদের উপর আক্রমণ হলে এলে যে কোনো মূল্যে আমরা সেই আক্রমণকে প্রতিহত করতে পারি। আর একটা বাড়িতে যেন আগুন লাগাতে না পারে, একটা কমরেডকে যেন রাস্তায় কুপিয়ে মারতে না পারে। আপনারা তো অভিজ্ঞ, উদয়পুরের শিক্ষককে কিভাবে মারা হয়েছে, আমরা কিচ্ছু করতে পারিনি, শুধু প্রতিবাদ করেছি, মিছিল করেছি। কিন্তু এই শিক্ষকের হত্যাকে কেন্দ্র করে আমরা সারা ত্রিপুরায় আমরা লড়াইয়ের আগুন জ্বালিয়ে দিতে পারতাম, কিন্তু পারিনি আমরা। কারণ আমাদের সংগঠন এতটা শক্তিশালী নয়, বাম গণতান্ত্রিক শক্তি একটু হলেও দুর্বল হয়েছে। সুতরাং আমরা একটা শক্তিশালী পর্যায়ে বাম গণতান্ত্রিক আন্দোলনকে নিয়ে যেতে চাই, যাতে করে আগামী দিনে যে কোনো আক্রমণকে আমরা প্রতিহত করতে পারি। তার জন্য আমাদের সভ্য সংখ্যা বাড়াতে হবে, তাদেরকে ঘর থেকে নিয়ে আসতে হবে, লড়াইয়ের ময়দানে আমাদের প্রতিদিন সামিল হতে হবে। এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, CI2 জিন্দাবাদ।